হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসআরএম একাডেমি। আজকে আমি তোমাদের আপার প্রাইমারি টেট এবং সিটেটের সোশ্যাল স্টাডিজ প্র্যাকটিস সেটের নবম ক্লাস করাবো। তোমরা জানো সোশ্যাল স্টাডিজ থেকে তোমাদের মোট 60 নম্বরের প্রশ্ন আসে। এই 60 নম্বরের মধ্যে থাকে তোমাদের হিস্টোরি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স এবং সোশ্যাল প্যাডাগজি। আজকের আমার এই সেটটাও মূলত হিস্টোরি, জিওগ্রাফি এবং পলিটিক্যাল সায়েন্সের পাশাপাশি সোশ্যাল প্যাডাগজি থেকে বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি আজকে তোমাদের প্র্যাকটিস সেটটি করাবো। আশা করি আজকের ক্লাসটি তোমাদের খুবই ভালো লাগবে, তাই তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা পুরো ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। আজকের এর প্রথম প্রশ্ন দেখো, অশ্বমেধ ও রাজসূয় প্রভৃতি যজ্ঞের উল্লেখ আছে কোথায়? বলছে অশ্বমেধ ও রাজসূয় প্রভৃতি যজ্ঞের উল্লেখ আছে। অপশানে বলা হয়েছে রামায়ণের যুগে, ঋক বৈদিক যুগে, মহাভারতের যুগে নাকি পরবর্তী বৈদিক যুগে। তাহলে অশ্বমেধ এবং রাজসূয় প্রভৃতি যজ্ঞ কোন যুগে দেখা যায়? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ঋক বৈদিক যুগে। অপশান বি এখানে সঠিক অ্যান্সার। তোমরাও আমার সাথে সাথে অ্যান্সার করার চেষ্টা করো। নেক্সট প্রশ্ন দেখো, দ্বিতীয় প্রশ্নে বলেছে আর্যরা ভারতে প্রবেশ করেছিল কোন দিক থেকে? অপশানে বলছে উত্তর পশ্চিম, দক্ষিণ পশ্চিম, শুধু পশ্চিম নাকি উত্তর পূর্ব। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? আর্যরা ভারতে প্রবেশ করেছিল উত্তর পশ্চিম দিক থেকে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, উত্তর পশ্চিম দিক থেকে। এর পাশাপাশি তোমাদের গুরুত্ব পয়েন্টে বলা হয়েছে দেখো, আর্যরা খাইবার পাস বা বালুচিস্তান অঞ্চল দিয়ে উত্তর পশ্চিম দিক থেকে ভারতে প্রবেশ করেছিল। তাহলে আর্যরা খাইবার পাস বালুচিস্তান অঞ্চল দিয়ে উত্তর পশ্চিম দিক থেকে ভারতে প্রবেশ করেছিল। এই পথে সিন্ধু উপত্যকা ছিল সবচেয়ে সহজ ও প্রাকৃতিক সংযোগ পথ। ঋগ্বেদে পাঞ্জাব অঞ্চলকে সপ্ত সিন্ধু নামেও উল্লেখ করা হয়েছে, যা আর্য আগমনের নিশ্চিত একটি প্রমাণ। নেক্সট প্রশ্ন দেখো, তৃতীয় প্রশ্ন বলেছে জৈনদের তীর্থঙ্করের সংখ্যা কয়টি? তাহলে জৈনদের তীর্থঙ্করের সংখ্যা কয়টি? অপশানে বলেছে 15টি, 24টি, 21টি নাকি 23টি। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে জৈনদের তীর্থঙ্করের সংখ্যা মোট 24টি। তাহলে এবার আমরা এখান থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টটা দেখে নেব। দেখো, জৈনদের ধর্মে মোট 24 জন তীর্থঙ্করকে স্বীকৃতি, যারা মোক্ষপ্রাপ্ত মহাপুরুষ। তাহলে প্রথম তীর্থঙ্কর এখানে মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ যেটা, প্রথম তীর্থঙ্কর হলো ঋষভদেব এবং শেষ তীর্থঙ্কর যেটা পরীক্ষায় বহুবার আসে সেটা হলো মহাবীর। তাহলে প্রথম তীর্থঙ্কর কি না ঋষভদেব এবং শেষ 24তম তীর্থঙ্কর হলো মহাবীর। তীর্থঙ্কররা ধর্মপ্রচার, নৈতিক জীবন ও অহিংসার পথ মানুষের কাছে তুলে ধরেন। নেক্সট প্রশ্ন দেখো, দিগম্বরদের নেতৃত্ব ছিলেন নিম্নের কোন বৌদ্ধ দার্শনিক? তাহলে দিগম্বরদের নেতৃত্ব ছিলেন কোন বৌদ্ধ দার্শনিক? অপশনে বলছে স্থূলভদ্র ও হরিভর, ভদ্রবাহু নাকি হেমচন্দ্র। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? 8-এর দাগের প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার হয়ে যাবে, 4-এর দাগের প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার হয়ে যাবে ভদ্রবাহু। ভদ্রবাহু ছিল দিগম্বরদের নেতৃত্বের গুরু। এবং আমরা যদি দেখি এই স্থলভদ্র ছিল শ্বেতাম্বরদের নেতা। তাহলে তোমার এখান থেকে মনে রাখতে হবে দিগম্বরদের নেতৃত্ব দিয়েছিল ভদ্রবাহু, তেমনি স্থলভদ্র শ্বেতাম্বরদের নেতৃত্ব দিয়েছিল। এর পাশাপাশি তোমাদেরকে গুরুত্বপূর্ণ পয়েন্টে কি বলেছে দেখো, দিগম্বর সম্প্রদায়ের প্রথম দিকের প্রধান আচার্য ও নেতৃত্বদাতা ছিলেন ভদ্রবাহু। তাহলে আমরা এখানে দেখলাম দিগম্বরদের নেতা ছিলেন ভদ্রবাহু। তিনি জৈন ধর্মের শাস্ত্র সংরক্ষণ ও মৌখিক পরম্পরা রক্ষার মুখ্য ভূমিকা পালন করেন। এর পাশাপাশি যখন মগধের দুর্ভিক্ষের সময় ভদ্রবাহু দক্ষিণ ভারতে জৈনদের নেতৃত্ব দিয়ে স্থানান্তর ঘটান। দিগম্বর ধারার দর্শন, আচরণ পদ্ধতি ও কঠোর তপস্যার ভিত্তি তার হাতেই দৃঢ় হয়ে ওঠে। আবার বলে রাখছি, এই জৈন ধর্মের দিগম্বর এবং শ্বেতাম্বর, দিগম্বরদের নেতা ছিলেন ভদ্রবাহু এবং শ্বেতাম্বরদের নেতা ছিলেন স্থলভদ্র। তোমরা কিন্তু এটা মনে রাখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। নেক্সট প্রশ্ন দেখো, দ্বিতীয় পরশুরাম কার ছদ্মনাম? তাহলে পরশুরাম কার ছদ্মনাম? অপশনে বলছে বিম্বিসার, কৌটিল্য,
মহাপদ্মনন্দ নাকি ধনরত্ন? তাহলে দ্বিতীয় পরশুরাম কার ছদ্মনাম? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, মহাপদ্মনন্দ। তাহলে দ্বিতীয় পরশুরাম কার ছদ্মনাম হলো না মহাপদ্মনন্দ। আমরা এবারে মহাপদ্মনন্দ থেকে যেগুলো জানবো, দেখো মহাপদ্মনন্দকে দ্বিতীয় পরশুরাম বলা হয় কারণ তিনি বহু ক্ষত্রিয় বংশ ধ্বংস করেছিলেন। নন্দ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসাবে তিনি সমগ্র উত্তর ভারতে শক্তিশালী কেন্দ্রীয় শাসন গড়ে তোলেন। তাহলে নন্দ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার হিসাবে তিনি সমগ্র উত্তর ভারতে, এই জায়গাটা তোমরা দেখবে, উত্তর ভারতে তিনি শক্তিশালী কেন্দ্রীয় শাসন গড়ে তোলেন মহাপদ্মনন্দ। প্রাচীন গ্রন্থে তাকে একছত্র বা সর্বাধিপতি শাসক হিসাবে উল্লেখ করা হয়েছে। তাহলে মহাপদ্মনন্দকে যেমন আমরা দেখলাম দ্বিতীয় পরশুরাম বলা হয়ে থাকে, তেমন কিন্তু আবার একছত্র বা সর্বপতি শাসক হিসাবেও তিনি উল্লেখ্য। তার সামরিক শক্তি ও আক্রমণ নীতির কারণেই ঐতিহাসিকরা তাকে পরশুরামের সমতুল্য তুলনা করেছিলেন। তাহলে এখান থেকে আমরা জানলাম মহাপদ্মনন্দকে কেন পরশুরাম বলা হয়েছে, কারণ তার সামরিক শক্তি এবং আক্রমণ নীতির কারণে। নেক্সট প্রশ্ন দেখো, কোন ঐতিহাসিক বলেছেন যে সিন্ধু সভ্যতা মিশরীয় সভ্যতা থেকেও প্রাচীন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কোন ঐতিহাসিক বলেছেন সিন্ধু সভ্যতা মিশরীয় সভ্যতা থেকেও প্রাচীন? অপশানে বলছে মার্শাল, মার্টিবার হুইলার, উইন ডুরান্ডো নাকি ব্যাসাম। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে সিন্ধু সভ্যতাকে মিশরীয় সভ্যতা থেকে প্রাচীন সভ্যতা বলেছেন এখানে হুইল ডুরান্ডো। হুইল ডুরান্ডোই সিন্ধু সভ্যতা থেকে মিশরীয় সভ্যতা থেকে প্রাচীন একটি সভ্যতা বলেছে। এর পাশাপাশি তোমাদের জেনে রাখা দরকার যে প্রসিদ্ধ মার্কিন ঐতিহাসিক হুইল ডুরান্ডো তার গ্রন্থে উল্লেখ করেছিলেন যে সিন্ধু সভ্যতা মিশরীয় সভ্যতা থেকেও প্রাচীন হতে পারে। তিনি এই সভ্যতার উন্নত নগরায়ন পরিকল্পনা ও সাংস্কৃতিক অগ্রগতির বিশেষ প্রশংসা করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, বালুচিস্তানের বাহুই উপজাতিরা কোন গোষ্ঠীভুক্ত ছিল? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অপশানে বলেছে তুর্কি, তুর্কো ইরানি নাকি শুধু ইরানি নাকি কোনোটিই নয়। তাহলে বালুচিস্তানের বাহু উপজাতিরা কোন গোষ্ঠীর উপভুক্ত ছিল? 7 দাগের প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার হয়ে যাবে ইরানি। বালুচিস্তানের বাহু উপজাতিরা কিন্তু ইরানি গোষ্ঠীভুক্ত ছিল। দেখো বলছে বাহু উপজাতির ভাষা ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য ইরানি গোষ্ঠীর সাথে ঘনিষ্ঠভাবে ইতিহাসে উল্লেখ করা হয়। নেক্সট প্রশ্ন দেখো, 8 দাগে প্রশ্ন বলেছে সাতবাহন বংশের শেষ শক্তিশালী রাজার নাম কি? তাহলে এখানে প্রশ্নটা হলো সাতবাহন বংশের শেষ শক্তিশালী রাজা। অপশানে বলছে যজ্ঞশ্রী সাতকর্ণী, চতুর্থ পুলময়ী নাকি গৌতমী পুত্র সাতকর্ণী, শিমুখ। তাহলে সাতবাহন বংশের শেষ শক্তিশালী রাজার নাম হবে অপশান এ যজ্ঞশ্রী সাতকর্ণী। এর পাশাপাশি আমরা সাতবাহন বংশ থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো জানবো। দেখো সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা হলেন শিমুখ। তাহলে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে? না শিমুখ। শক্তিশালী শাসক, তাহলে সাতবাহন বংশের শক্তিশালী শাসক ছিলেন কিন্তু গৌতমীপুত্র সাতকর্ণী। এরপরে আসি রাজধানী এবং প্রতিষ্ঠান ছিল পৌরাণিক প্রাতিষ্ঠানিক। মাতৃ নামের ব্যবহার, সাতবাহন বংশে কিন্তু মাতৃ নামের ব্যবহার ছিল। রাজাদের বর্ণনায় মাতৃ নাম যোগ করা হতো, যেমন গৌতমীপুত্র। গৌতমীপুত্র ছিল কিন্তু সাতকর্ণীর মা ছিল গৌতমী এবং তার সেই হিসাবে কিন্তু গৌতমীপুত্র সাতকর্ণী নামকরণ হয়। প্রাকৃত ভাষার ব্যবহার শাসন ও শিলালিপিতে, তাহলে সাতবাহন বংশে আমরা শাসন ব্যবস্থা এবং শিলালিপিতে প্রাকৃত ভাষার ব্যবহার পাই। প্রধান শিল্প, সাতবাহন বংশের প্রধান শিল্প ছিল বস্ত্রশিল্প এবং সমুদ্র বাণিজ্য। প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল শক পশ্চিম ক্ষত্রব্য। ধর্ম ছিল এখানে বৌদ্ধ, জৈন, ব্রাহ্মণ। নেক্সট দেখো, নেক্সট প্রশ্নে বলেছে মৌর্য যুগে রাজার খাস জমিকে কি বলা হতো? মৌর্য যুগে রাজার খাস জমিকে কি বলা হতো? অপশানে বলছে খালিসা জমি, পতিত জমি, সীতা জমি নাকি কোনোটিই নয়। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে মৌর্য যুগের রাজার খাস জমিকে বলা হতো সীতা জমি। এর পাশাপাশি বলে রাখি
মৌর্য যুগে রাজার ব্যক্তিগত খাস জমিকে সীতা জমি বলা হতো। দেখো, এই জমির কৃষিকাজ পরিচালনার দায়িত্ব ছিল শীতাধিকরণ বা শীতাধ্যক্ষ। তাহলে এই খাস জমি, যেটাকে আমরা সীতা জমি বলি, এই জমির দায়িত্ব ছিল শীতাধিকরণ এবং শীতা অধ্যক্ষ। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আয়ের উৎস ছিল এই সীতা জমির উৎপাদন। অস্ত্রশাস্ত্রে কৌটিল্যর এই জমির প্রশাসন ও ফসল ব্যবস্থাপনার বিস্তারিত উল্লেখ করেছেন। নেক্সট প্রশ্ন দেখো, 10 দাগের প্রশ্নে বলেছে কোন দেশটিতে মৌসুমি বায়ুর প্রভাবিত হয়। তাহলে কোন দেশটিতে মৌসুমি বায়ুর প্রভাবিত হয়? অপশনে বলছে চীন, জাপান, লিবিয়া নাকি ফরমোজা। তাহলে এখানে যেটা সঠিক হয়ে যাবে, মৌসুমি বায়ু প্রবাহিত হয় অপশনের মধ্যে, কিন্তু সঠিক অ্যান্সার হলো অপশন এ, চীন দেশে। এর পাশাপাশি বলে রাখি, দেখো, মৌসুমি বায়ু প্রধানত এশিয়াতে প্রবাহিত হয়। চীনে পূর্ব এশিয়া মৌসুমি বায়ু প্রবাহিত হয় গ্রীষ্মে দক্ষিণ পূর্ব দিক থেকে, শীতে উত্তর পশ্চিম দিক থেকে। তাহলে গ্রীষ্মকালে আমরা দেখি মৌসুমি বায়ুটি দক্ষিণ পূর্ব দিক থেকে এবং শীতে দেখি উত্তর পশ্চিম দিক থেকে। জাপানেও মৌসুমি বায়ুর প্রভাব আছে, কিন্তু প্রশ্নে সাধারণত চীন থেকেই প্রধান উদাহরণ হিসেবে ধরা হয়। লিবিয়ায় মৌসুমি বায়ু প্রবাহিত হয় না। অপশান লিবিয়া যেটা ছিল, লিবিয়ায় কিন্তু বলা হচ্ছে মৌসুমি বায়ু প্রবাহিত হয় না। নেক্সট প্রশ্ন দেখো, জোয়ার ভাটার ফলে নদীতে লবণাক্ত জল প্রবেশ করলে কোনটির উপরে মারাত্মক প্রভাব পড়ে? এটা হলো কোনটির ওপরে মারাত্মক প্রভাব পড়ে? অপশানে বলছে নৌ চলাচলের ওপরে, শিল্প কারখানার ওপরে, বনভূমির ওপরে নাকি কৃষিকাজের ওপরে। তাহলে জোয়ার ভাটার ফলে নদীতে লবণাক্ত জল প্রবেশ করলে যেটির সব থেকে বেশি ক্ষতি হয় সেটি হলো কৃষিকাজের ওপরে। এর পাশাপাশি বলে রাখি, জোয়ার ভাটার কারণে নদীতে লবণাক্ত জল ঢুকলে আশেপাশের জমির মাটিও লবণাক্ত হয়ে যায়। মাটির উর্বরতা কমে গিয়ে কৃষিকাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ধান সহ অধিকাংশ শস্য লবণাক্ত মাটিতে ভালো জন্মায় না। নৌ চলাচল শিল্প বা বনভূমিতে তুলনামূলকভাবে কম প্রভাব পড়ে। নেক্সট প্রশ্ন দেখো, 12 থেকে প্রশ্ন বলেছে একটি আন্তর্জাতিক সম্পদের উদাহরণ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আন্তর্জাতিক সম্পদের উদাহরণ নিচের কোনটি? অপশানে বলছে খনিজ তেল, শিক্ষা, আন্টার্কটিক মহাদেশের সম্পদ নাকি হাসপাতাল। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 12 থেকে প্রশ্নের জন্য অপশান সি এখানে সঠিক অ্যান্সার। আন্তর্জাতিক সম্পদের উদাহরণ হবে আন্টার্কটিক মহাদেশের সম্পদ। দেখে না গুরুত্বপূর্ণ পয়েন্টে কি বলেছে। আন্তর্জাতিক সম্পদ বলতে বোঝায় যে সম্পদ কোনো একক দেশের অধীনে নয়, বরং বিশ্বের সকল দেশের জন্য উন্মুক্ত। আন্টার্কটিক মহাদেশের আন্তর্জাতিক চুক্তি দ্বারাই পরিচালিত, কোনো দেশের মালিকানায় নেই। তাহলে আন্টার্কটিকা মহাদেশের মূলত সবার অধিকার আছে, এটি কোনো একটি দেশের মালিকানার মধ্যে পড়ছে না। তাই এর সম্পদকে বলা হয় ইন্টারন্যাশনাল রিসোর্স, আন্তর্জাতিক সম্পদ। খনিজ তেল, অপশানে যেটা ছিল খনিজ তেল, শিক্ষা, হাসপাতাল সব জাতীয় সম্পদ বা স্থানীয় সম্পদ হিসাবে কিন্তু গণ্য। তাহলে আমরা এখান থেকে কী দেখলাম না, খনিজ তেল, শিক্ষা, হাসপাতাল এইগুলো হলো জাতীয় সম্পদ, যেগুলো নিজের দেশের ওপরে নির্ভর করছে। কিন্তু আন্তর্জাতিক সম্পদ হিসেবে আমরা দেখছি আন্টার্কটিক মহাদেশের সম্পদ। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের ভূগর্ভস্তরের জলে ফ্লুরাইডের মাত্রা বিপজ্জনক অবস্থায় বর্তমান কোন রাজ্যে? অপশানে বলছে পশ্চিমবঙ্গ ও বিহারে, কেরালা ও মহারাষ্ট্রে, হরিয়ানা ও রাজস্থানে নাকি উড়িষ্যা ও মধ্যপ্রদেশে। তাহলে ভূগর্ভস্তরের জলে ফ্লুরাইডের মাত্রা বিপজ্জনক অবস্থায় কোন রাজ্যে? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে হরিয়ানা এবং রাজস্থানে। আমরা দেখি হরিয়ানা ও রাজস্থানে ভূগর্ভস্থলের জলে কিন্তু ফ্লুরাইডের মাত্রা সবথেকে বেশি। দেখো, ভারতের ভূগর্ভস্থলের জলে ফ্লুরাইডের সর্বাধিক মাত্রা পাওয়া যায় হরিয়ানা ও রাজস্থানের শুষ্ক অঞ্চলে। মরু ও অর্ধমরু এলাকায় শিলাস্তরে থাকা খনিজের কারণে ফ্লুরাইড পানিতে সহজে মিশে যায়। অতিরিক্ত ফ্লুরাইড গ্রহণে ডেন্টাল ফ্লোসিস ও স্কেলেটাল ফ্লোসিসের ঝুঁকি বাড়ে। রাজস্থান হরিয়ানা অঞ্চলে সরকারিভাবে ডিফ্লোরিডেশন প্লান্ট ও বিকল্প পানি সংস্থান ব্যবহারের ব্যবস্থা করা হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলের ওজোন স্তর। তাহলে বায়ুমণ্ডলের ওজোন স্তর কি আন্তর্জাতিক সম্পদ
নাকি সহজলভ্য সম্পদ, গচ্ছিত সম্পদ, দুষ্প্রাপ্য সম্পদ? তাহলে 14 দাগের প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, বায়ুমণ্ডলের ওজোন স্তর হলো একটি আন্তর্জাতিক সম্পদ। নেক্সট দেখো, বলছে ওজোন স্তর সমস্ত পৃথিবীকে ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে কিন্তু রক্ষা করে। এটি কোনো এক দেশের মালিকাধীন নয়, তাই একে আন্তর্জাতিক সম্পদও বলা হয়। ওজোন স্তর সংরক্ষণের জন্য আন্তর্জাতিক চুক্তি রয়েছে, যেমন মন্ট্রিয়ল প্রোটোকল। মানব সৃষ্ট দূষকের কারণে সিএফসি ইত্যাদি এর ক্ষয় হতে পারে। নেক্সট প্রশ্ন দেখো, বিওডির সাহায্যে মাপা হয়। তাহলে বিওডির সাহায্যে কি মাপা হয়? কার্বন ডাই অক্সাইডের চাহিদা, হাইড্রোজেনের চাহিদা, অক্সিজেনের চাহিদা, নাকি নাইট্রোজেনের চাহিদা? তাহলে অপশান 15 দাগের জন্য সঠিক অ্যান্সার হয়ে যাবে বিওডির সাহায্যে মাপা হয় কিন্তু অক্সিজেনের চাহিদা। এই অক্সিজেনের চাহিদা জলেতে কতটা পরিমাণে অক্সিজেন আছে সেটি মাপা হয়ে থাকে বিওডির সাহায্যে। নেক্সট দেখো, নিম্নের কোনটি ভারতের সংসদের নিম্নকক্ষ? তাহলে ভারতের সংসদের নিম্নকক্ষ কয়টি? আমরা জানি ভারতের সংসদের দুইটি কক্ষ, একটা হলো উচ্চ কক্ষ এবং একটি হলো নিম্নকক্ষ। অপশনে বলেছে রাজ্যসভা, লোকসভা, বিধান পরিষদ, নাকি বিধানসভা। তাহলে ভারতের নিম্নকক্ষ আমাদের অপশনে প্রশ্নে বলেছে। তাহলে তোমরা বলো ভারতের সংসদের উচ্চকক্ষ কোনটি? না, ভারতের সংসদের উচ্চকক্ষ হলো রাজ্যসভা আর নিম্নকক্ষ হলো লোকসভা। এবার তোমাদেরকে এখান থেকে বলে রাখি, রাজ্যসভার কিন্তু সভাপতিত্ব করে থাকেন উপরাষ্ট্রপতি, আর নিম্নকক্ষ লোকসভার সভাপতিত্ব করে থাকেন স্পিকার। এটা তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, দলিত শব্দটি সম্পর্কিত। অপশনে বলছে মহিলা, উপজাতি, তপশিলি জাতি, নাকি সংখ্যালঘু। তাহলে দলিত জাতি বা দলিত শব্দটি সম্পর্কিত কিন্তু তপশিলি জাতির সাথে। নেক্সট প্রশ্ন দেখো, 18 দাগে প্রশ্নে বলেছে ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন। তাহলে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড কার্জন, রাজা গোপালাচারী, নেহেরু, নাকি ডক্টর রাজেন্দ্র প্রসাদ? তাহলে ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন স্বাধীন ভারতের, সেটা হবে রাজা গোপালাচারী। নেক্সট প্রশ্ন দেখো, ইউনেস্কোর কোন খ্রিস্টাব্দ শিক্ষা ক্ষেত্রে লিঙ্গ অন্তর্ভুক্তকরণের উপরে গুরুত্ব কথা উল্লেখ করেন? অপশনে বলছে 1992, 1985, 1997, নাকি 1999। তাহলে ইউনেস্কো কোন খ্রিস্টাব্দে শিক্ষা ক্ষেত্রে লিঙ্গ অন্তর্ভুক্তের উপরে গুরুত্ব দিয়েছিলেন? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 1997। অপশান সি এখানে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, লাস্ট প্রশ্ন আজকের, নিচের কোনটি শিখন প্রদীপনের বৈশিষ্ট্য নয়? অপশানে বলছে শিক্ষক ও শিক্ষার্থীর উভয়েরই লাভবান হয়, ভাষা প্রকাশে সাহায্য করে না, নাকি শিখন ও শিখন সহায়ক, পাঠ পরিকল্পনার উন্নতি সাধন। তাহলে এটা তোমাদের সোশ্যাল স্টাডিজের একটি প্রশ্ন, প্যাডাগজি থেকে রাখা হয়েছে। নিচের কোনটি শিখন ও শিক্ষণ প্রদীপনের বৈশিষ্ট্য নয় বলেছে? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ভাষা প্রকাশে সাহায্য করে না। শিখন এবং শিখন প্রদীপনের মধ্যে কিন্তু আমাদের ভাষার প্রকাশে সাহায্য করে না। তাছাড়া আমরা অপশানে যেগুলো দেখছি শিক্ষক ও শিক্ষার্থীর উভয়েরই লাভবান হয় এতে, শিখন ও শিখন সহায়ক হয়, পাঠ পরিকল্পনা আরও উন্নত সাধন হয়। এর পাশাপাশি তোমাদেরকে বলে রাখি, দেখো টিএলএম যেটাকে আমরা বলি টিচিং লার্নিং মেটেরিয়ালস, এর কাজ হলো শেখানো বা শেখাকে আরও সহজ করে তোলা। শিক্ষক শিক্ষার্থী উভয়কে লাভবান করে, পাঠ পরিকল্পনাকে আরও উন্নত করে, কিন্তু ভাষা প্রকাশে এটাকে সাহায্য করে না। এটি একটি ভুল বৈশিষ্ট্য। তাই টিএলএম বরং ভাষা প্রকাশ ও বোঝার ক্ষমতাকে আর বাড়ায়। আজকের ক্লাস এই অবধি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, এবং 20টি প্রশ্নের মধ্যে তোমাদের স্কোর কত হলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। থ্যাংক ইউ।